আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন। সেনাবাহিনীতে কি আবার অস্থিরতা দেখা দিচ্ছে? ক্ষোভ দানা বেঁধে উঠছে। খবর পেলাম ক্যান্টনমেন্টে নাকি বিভিন্ন লিফলেট বিলি হচ্ছে। এই অস্থিরতার প্রেক্ষিতে বিদেশে বসে ডক্টর ইউনূস আবার নতুন করে কি ষড়যন্ত্র করছে? আপনারা জানেন যে সেনাবাহিনীতে অস্থিরতা, ক্ষোভ এগুলো অনেকদিন ধরেই একটু একটু করে দানা বাঁধছে এবং এর মূল কারণ হলো যে সেনাবাহিনীতে প্রায় ২৪ জন মেধাবী সামরিক অফিসার যারা কারেন্টলি সার্ভিং এবং কয়েকজন অবসরপ্রাপ্ত তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে আইসিটিতে মামলা করা হয়েছে। যে মামলার না আছে ভিত্তি, না তা আইসিটিতে বিচার হবার মতো কিছু। এই নিয়ে যখন সেনাবাহিনীতে ক্ষোভ এবং ঠিক তখনই আমরা সম্প্রতি খেয়াল করেছি গত সোমবার এবং বুধবার রাতে দুজন সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারে আমি আগেও বলেছি, যেহেতু তাদের অনেক ফলোয়ার রয়েছে এবং তাদের জাতীয় এবং ইন্টারন্যাশনাল অনেক কানেকশন আছে, তো ন্যাচারালি তাদের এই গ্রেপ্তারটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এবং খবর পেলাম যে ক্যান্টনমেন্টে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে মেধাবী অফিসারদের হয়রানি বন্ধ করার দাবিতে লিফলেট বিলি করা হচ্ছে। কে বা কারা এই লিফলেটগুলো বিলি করেছে সেটি এখনো না জানা গেলেও বোঝাই যাচ্ছে সেনাবাহিনীর সেই ক্ষুব্ধ অংশটাই এই কাজটি করেছে, যারা এই আর্মি অফিসারদের এভাবে হ্যারাস করা অন্যায়ভাবে এবং টার্গেটেড বেছে বেছে মেধাবী কর্মকর্তাদেরই হ্যারাস করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো সবই মিথ্যে, বানোয়াট এবং স্রেফ হয়রানি করার জন্য। ক্যান্টনমেন্টে যখন অস্থিরতা, যখন লিফলেট বিলি হচ্ছে, তখন আমরা জানি যে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি তার গার্লফ্রেন্ড লামিয়া মোর্শেদকে নিয়ে জাপান গিয়েছে। এবং জাপান তিনি যে কারণেই যাক, জাপানের একটা অন্যতম কারণ ছিল তিনি শিনজো আবে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, তার স্ত্রী আকিয়ে আবের সাথে দেখা করেন। শিনজো আবের কথা আপনাদের মনে আছে, তিনি ২০২২ সালে ৮ই জুলাই নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং যে তাকে গুলি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে বলেছে যে শিনজো আবের একটি ধর্মীয় গোষ্ঠীর সাথে সম্পৃক্ততা ছিল, এই জন্য গুলি করেছে। শিনজো আবে ২ দফায় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন, ২০০৬-এর সেপ্টেম্বর থেকে ২০০৭-এর সেপ্টেম্বর এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত, এবং তিনি লংগেস্ট সার্ভিং জাপানিজ প্রাইম মিনিস্টার। এবং তার অ্যাবেনোমিক্স, তার অর্থনীতিতে যে ভূমিকা, তিনি জাপানের অর্থনীতিতে যে অবদান রেখেছিলেন সেজন্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তার স্ত্রীকে মানুষ ফার্স্ট লেডি হিসেবেই জানে। এই আকিয়ে আবের সাথে দেখা করে ডক্টর ইউনূস তার সেই রাষ্ট্রপতি হবার খায়েশ ব্যক্ত করেছেন। তিনি অনুরোধ করেছেন যে আকিয়ে আবে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে অনুরোধ করেন যে ডক্টর ইউনূসকে যেন রাষ্ট্রপতি বানানো হয়। আকিয়ে আবে তারেক রহমানকে ফোন করেছিলেন এবং তারেক রহমান স্বভাবতই আকিয়ে আবের সাথে কথা বলেছেন, কিন্তু আকিয়ে আবেকে এক্স্যাক্টলি কি বলেছেন সেটি জানা যায়নি। বিএনপির সূত্রে যতটুকু জেনেছি যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর মতো ভুল কিংবা এ ধরনের কোনো ঝুঁকি নেবার ইচ্ছে বিএনপির নেই। বিএনপি খুব ক্লিয়ারলি বলেছে যে এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে ভুলগুলো অতীতে করেছে তা থেকে শিক্ষা নিয়ে বিএনপি ওই পথে আর হাঁটবে না। বিএনপি খুব ভালো করেই জানে যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানালে তাদের সরকারের অস্তিত্ব নিয়েও মাঝে মধ্যে টান পড়তে পারে এবং এ কারণে বিএনপি বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন, যদিও তিনি আওয়ামী লীগ আমলের নির্বাচিত,
আহ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকেই তারা কিছুদিন কন্টিনিউ করবে, হয়তো 1 বছর চুপ্পুকে রেখে তারপর তারা তাদের নিজেদের পছন্দের কাউকে রাষ্ট্রপতি বানাবেন। দ্যাট ইজ দ্য কারেন্ট প্ল্যান। এবং যেহেতু বিএনপির 3-4 জন রাষ্ট্রপতি পদপ্রার্থী রয়েছেন, যেহেতু বিএনপি এই মুহূর্তে তাদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি বানিয়ে বাকিদের কষ্ট দিতে চান না। তো এই অবস্থায় ডক্টর ইউনূস যে শুধু আকিয়ে আবেগে দিয়ে তারেক রহমানকে ফোন করেছেন তা না, আরো 2 জন প্রভাবশালী বিশ্বের 2 জন ফোন করেছিল তারেক রহমানকে, এবং ইউনূস চেষ্টা করে যাচ্ছে। ইউনূস এতটাই নির্লজ্জ, সে চেষ্টা করে যাচ্ছে যে যে করেই হোক তার রাষ্ট্রপতি হতে হবে। এদিকে ডক্টর ইউনূসের জাপান সফরের সময় তার সফর সঙ্গী লামিয়া মোর্শেদ, যিনি এসডিজির মুখ্য সমন্বয়ক ছিলেন, ইউনূস যাবার আগে এই লামিয়া মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর নিয়াজ আহমেদ এবং আরেকজন সাবেক সচিব সেলিম উদ্দিন, 3জনকে রাষ্ট্রদূত বানানোর প্রক্রিয়া শুরু করে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে তারেক রহমানের সরকার এই 3জনের রাষ্ট্রদূত হবার প্রক্রিয়াটাকে বাতিল করে দেন। এছাড়াও আরো 5টি দেশ থেকে রাষ্ট্রদূতদের বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে। অর্থাৎ ইউনূসের কুফা লেগেই গেছে। যখন এই রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনা হচ্ছে, কিংবা লামিয়া, নিয়াজ আহমেদের, সেলিম উদ্দিনের মতো লোকেরা নতুন করে রাষ্ট্রদূত হতে পারছেন না, তখন আরো একটি দুঃসংবাদ বাংলাদেশে রয়েছে, যে বাংলাদেশে এখন শিশুদের টিকা দেওয়ার যে প্রোগ্রামটা ছিল, যে ইপিআই প্রোগ্রাম, যেটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রোগ্রামস, এই ইপিআই ইমিউনাইজেশন রিলেটেড, বাংলাদেশে সেই টিকাদান কর্মসূচি ঝুঁকির মুখে পড়েছে এবং এই মার্চ মাসে 21 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং এই টিকাদানের টিকা সাপ্লাই যেমন একদিকে সমস্যা, সময় মতো টিকা সরবরাহ করা যাচ্ছে না, আর একদিকে হলো এই টিকার বিরুদ্ধে এক শ্রেণীর ধর্মীয় মোল্লারা সোচ্চার হয়েছে। সুতরাং এটি বর্তমানে জনস্বাস্থ্যের প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে। এর পাশাপাশি নানান রকমের খবর আমরা পাচ্ছি, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো যে সাবেক ছাত্র সমন্বয়ক, যেসব তরুণী ছাত্রী সমন্বয়ক ছিল, তাদের একের পর এক সেক্স স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ছে, তাদের ভিডিও একের পর এক ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। এর বাইরেও বাংলাদেশে এখন নানা রকমের অস্থিরতা চলছে। আমি প্রতিদিনই বলার চেষ্টা করছি যে তারেক রহমানের বাংলাদেশ ঠিক মতো চলছে না। নমস্কার, আমি তরুণ ঘোষ। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজের জবাবদিহি করতে, মানে বাংলাদেশ আর্মির জবাবদিহি করতে, আজকে 29 তারিখ, আজকে ভোরবেলাতে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন ওয়াকারুজ্জামান। তিনি 29 থেকে 2 তারিখ 2 এপ্রিল পর্যন্ত সেখানে 29 থেকে 2 মে পর্যন্ত, এপ্রিল পর্যন্ত, সরি, মানে আজ 29শে মার্চ থেকে 2 এপ্রিল তিনি যাবেন, গিয়ে সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক কি ব্যাপারে? 31শে মার্চ তাদের একটা গোপন বৈঠক আছে, বিশেষ করে পেন্টাগনের সঙ্গে, এবং উচ্চপদস্থ যে সমস্ত সেনাকর্তা থাকবেন তাদের সঙ্গে। এই যে একটা এগ্রিমেন্ট হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ আর্মির, একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্টে বেশ অনেকগুলো পয়েন্ট ছিল। এই এগ্রিমেন্টের ব্যাপারে কিন্তু ইউনূস জানতেন। ইউনূসেরটা যেমন ওয়াকার জানতেন, ওয়াকারেরটা তেমনি ইউনূস জানতেন। মানে পুরোটাই হয়েছে নিজেদের জ্ঞাতসারে, এবং বাকিটুকু সব অভিনয় হয়েছে। আমি তোমার সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে দেখা করবো না, সবই তোমার অভিনয়, সত্য কিছু নয়। তো যাই হোক, এখন এই যে মিলিটারি প্যাক্ট যেটা হয়েছে, সেই মিলিটারি প্যাক্টের মধ্যে কোন কোন বিষয়ে মানে অগ্রগতি হয়েছে
কোন কোন বিষয়ে অগ্রগতি হয়নি, কোথায় কোথায় আটকে আছে, তার ডিটেল রিপোর্ট ওই 31শে মার্চ যে বৈঠক হবে সেই বৈঠকে দেওয়া হবে, মানে উনি হ্যান্ড ওভার করবেন। তাছাড়া $2.5 বিলিয়ন একটা দীর্ঘমেয়াদী অস্ত্র কেনা বেচার একটা চুক্তি হয়েছিল, $2.5 বিলিয়ন। সেই চুক্তিটা মানে কতদূর কি হলো তার সমস্ত নথিপত্র উনি নিয়ে গিয়েছেন সঙ্গে করে, মানে কত অগ্রগতি হলো সেই চুক্তিটার সেটা নিয়ে গিয়েছেন। সেটা নিয়ে গিয়ে তাদেরকে পুরো বোঝাতে হবে। ওখানে খলিলুর রহমান থাকতে পারেন আর থাকতে পারেন, তবে রামু ক্যান্টনমেন্টে একটা এয়ারবেসের আধুনিকীকরণের ব্যাপার আছে। সেই আধুনিকীকরণ কাজটা কতটা হয়েছে কতটা হয়নি সেই ব্যাপারে কিন্তু তাকে ডিটেল রিপোর্ট দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনার দেশ থেকে আমি পাইনি, এই খবরগুলো আমাদের দেশ থেকে পেয়েছি, এটা প্রথমেই বলে দিই। আপনার দেশেও নিশ্চয়ই বেরোবে, আজকে না হোক কালকে বেরোবে। তো আধুনিকীকরণের মধ্যে কি আছে? আধুনিকীকরণের মধ্যে আছে বিশেষ র্যাডার, নজরদারি র্যাডার সিস্টেম বসানো। এই যে $2.5 বিলিয়ন যে চুক্তিটা হয়েছে অস্ত্র কেনা বেচা, তার মধ্যে র্যাডারও রয়েছে। এই র্যাডারগুলো ওই রামু ক্যান্টনমেন্টের ওখানে যে একটা বিশেষ এয়ারবেস হচ্ছে, সেই এয়ারবেসে মার্কিন র্যাডার বসবে। এই মার্কিন র্যাডার যখনই বসবে না, তখনই ভারতের সঙ্গে তারেক রহমানের একটা জোর গন্ডগোল লাগবে। খবরটা আমাদের কাছে যখন পৌঁছেছে তখন নিশ্চয়ই নড়াচড়া ভেতরে শুরু হয়েছে। তা আমি এখন ভেতরের খবরটা তো জানি না, আমি বলতে পারবো না। তবে ভারত খুব কড়া নজর দিয়ে দেখছে, মানে নজর রাখছে যে ঘটনা কোন দিকে যায়। আর ওয়াকারুজ্জামান খুব খেলোয়াড় লোক, তিনি যাওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম মানে সাহায্য করে তিনি সম্ভবত যুক্তরাষ্ট্রের একটা মানে নিয়ে নাগরিকত্ব নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যাবেন। তার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যত রকম সদ্ভাব করা দরকার উনি সেই রকমভাবে কাজ করছেন এবং তাকে সাহায্য করছেন খলিলুর রহমান, যিনি ওই বৈঠকে উপস্থিত থাকবেন। এদিকে আপনাদের যে ইউনূসের তো অনেকদিন কোনো খবর নেই। ইউনূসের আছে তো জাপানে, ওখানে কি করছে খবর রাখেন? ইউনূস জাপানে গিয়ে ওখানে আপনার যে সমস্ত রয়েছে, ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী, জাপানের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী, তার স্ত্রী, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী, তাদের বিভিন্ন জনকে দিয়ে উনি তারেক রহমানকে ফোন করাচ্ছেন। ফোন করিয়ে তাদেরকে দিয়ে মানে তাকে রাষ্ট্রপতি করানোর জন্য মানে অনুনয় বিনয় করা হচ্ছে। তিনি ক্ষমতা থেকে ছড়বেন না, এই বয়সেও তার কিন্তু ক্ষমতার লোভটা রয়েছে। দেশটা 12টা থেকে 14টা বাজানোর পরে এখন বাকি যেটুকু বাকি আছে সেটুকু অন্তঃশ্বাস শূন্য করার জন্য তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আর এই ফোনের তাগিদে মানে ফোনের জ্বালায় তারেক রহমানের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারেক রহমান শুধু এই ফোন ধরে বেড়াচ্ছেন আর একে ওকে জিজ্ঞেস হচ্ছেন কি করা যায়। এখন এই তো আমার পেছন ছাড়ছে না, ওখানে গিয়েও এই সমস্ত কলকবজা খাটাচ্ছে। তো যাই হোক, এখন তো আমরা বলতে পারবো না শেষ পর্যন্ত তারেক রহমান কি করবেন। তবে আমি শুনলাম আমাদের এখান থেকে আজ গতকালকে বোধহয় আপনাদের 5,000 টন পেট্রোল গিয়েছে, আরও ধীরে ধীরে যাবে। তা আমাদের তেলের সমস্যা মিটে গেছে, গ্যাসের সমস্যাও প্রায় মিটে গেছে।
কালকে আমি একটি অটোয় করে আসছিলাম, অটো ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম আপনার গ্যাসের সমস্যা মিটেছে? বললো হ্যাঁ আমাদের গ্যাসের সমস্যা মিটে গেছে, আমাদের খুব বেশি লাইন দিতে হয় না, কারণ 8 ঘন্টা 45 মিনিট লাইন দিলেই আমাদের হয়ে যায়। তার মানে গ্যাসের সমস্যাটা, মানে অটোর যে গ্যাস সিএনজি, সেটা সমস্যা মিটে গিয়েছে। না, আমরা জানেন যে গতকালকেও 2খানা জাহাজ আমাদের হরমুজ এ দিয়ে চলে এসছে। ভারতীয় রণতরীগুলো এবং সাবমেরিন তাদেরকে পাহারা দিয়ে নিয়ে আসছে। আরও যে সমস্ত জাহাজ ওখানে আটকে আছে, আরও 18টা জাহাজ আটকে আছে, সেগুলোকেও ধীরে ধীরে পার করা হবে। তো এই হচ্ছে সামগ্রিক অবস্থা। 7 এবং 8 তারিখ এই যে মরিশাসে যে কথা, মানে দেখা হওয়ার কথা আছে আমাদের জয়শঙ্কর, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের, আমি বলেছিলাম না যে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নমালার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলোও আছে। যে ভারত বিরোধী কাজকর্ম কিন্তু এখনো চলছে, তারেক রহমানের জ্ঞাতসারেই চলছে। এমন নয় যে তারেক রহমান একদম বোকা মানুষ, তিনি কিছু জানেন না, তার অবর্তমানে সমস্ত কিছু হচ্ছে, তার অজ্ঞাতে সমস্ত কিছু হচ্ছে। তিনি সব জানেন, জেনে শুনে তিনি এই কাণ্ডটি করছেন। তবে এর জবাব কিন্তু খলিলুর রহমানকে দিতে হবে, কারণ খলিলুর রহমান এই বৈঠকে উপস্থিত থাকছে। এই যে মিলিটারি প্যাক্ট যেটা হয়েছে, সেটা খলিলুর রহমানের উপস্থিতিতে হয়েছিল। সেখানে ওয়াকার ছিলেন, সেখানে ইউনুস ছিলেন এবং সেখানে খলিলুর রহমান ছিলেন। ফলে এরা সব সম্মিলিতভাবে দেশটাকে বেচে দিয়েছে ইউএস এর কাছে। কারণ আপনাদের কপালে কি আছে সে তো আপনারা বুঝে নেবেন। আমাকে তো, যাই হোক, আরো আমাদের তেল ফেল আসছে। তেল এলে বাংলাদেশে আরো তেল যাবে। বাংলাদেশের যা ছবি দেখলাম, তেলের জন্য একটা পেট্রোল পাম্পের সামনে লাইন দিয়ে, বাইক লাইন দিয়ে, সেখানে সব কম্বল টম্বল নিয়ে শুয়ে আছে। ছবিটা আমার কাছে এসছে, আমি আর দেখাচ্ছি না, এসব ছবি দেখাতেও খারাপ লাগে। কিন্তু আমাদের এখানে পেট্রোল পাম্পে কোনো ভিড় নেই, কোনো কিছু নেই, স্বাভাবিকভাবে চলছে। ভারত নিজের তেলের ব্যবস্থা নিজে করে নিয়েছে। আসসালামু আলাইকুম। ডিপ স্টেট কারা? ডিপ স্টেট কি শুধুই আমেরিকার ডিপ স্টেট? ডিপ স্টেট কি বাংলাদেশে ছিল না? বাংলাদেশে কি নতুন কোনো ডিপ স্টেট গজিয়েছে বা গজিয়েছিল? অথবা এই ডিপ স্টেট কি আমেরিকান ডিপ স্টেট এবং বাংলাদেশে গজিয়ে ওঠা ডিপ স্টেটের সাথে সমন্বয় কিছু? আমি আমার সাংবাদিকতার কিছু অভিজ্ঞতা কথাও শেয়ার করে আপনাদেরকে আমি জানাবো বাংলাদেশে কি হয়েছে না হয়েছে। আমি স্পষ্ট করে নামগুলো বলছি না এই কারণে যে সে লোকগুলোর সাথে একসময় আমাদের ব্যক্তিগত যোগাযোগ ছিল, পেশাগত কারণে। কেউ কেউ আমাদের সিনিয়র ছিলেন, কেউ কেউ, এমনও আমি দেখেছি বাংলাদেশে 4 দলীয় জোট সরকারে বিএনপির যদি বলেন একেবারে ডাইহার্ড ঘরের মানুষ, সাংঘাতিক ঘরের মানুষ, সেই রকম লোক তখন বিএনপিকে প্রচন্ডভাবে নিয়ন্ত্রণ করতো, 4 দলীয় জোট সরকারকে নিয়ন্ত্রণ করত। সেই লোক 111 সরকারের কারিগর হয়েছিল এবং 111 সরকারে বিএনপির উপরে যত অত্যাচার নির্যাতন হয়েছে, সব অত্যাচার নির্যাতনের প্ল্যান সেই লোক এবং তার আশেপাশের লোক দিয়ে হতো। ইভেন দো শেখ হাসিনার সময় বিএনপি যে পিছিয়ে ছিল, সে পিছিয়ে থাকার পেছনে এই লোকদের একটা ভূমিকা ছিল। এবং তারপর ইউনূস সরকারে বিএনপিকে ডোবানোর জন্য সবচেয়ে অ্যাক্টিভ ছিল সেই লোকগুলো। তাদের মধ্যে কেউ কেউ আমি একসময় কাজ করেছি এরকম পত্র পত্রিকায়ও তারা আমাদের সাথে কাজ করেছে। 111 সরকার এবং আপনার বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা খুবই প্রভাবশালী ছিল, তারা সবকিছুতে ইনভলভ ছিল। নিজের মন্ত্রণালয়ের বাইরেও অন্যান্য সরকারি সিদ্ধান্ত, ওই যে ধরেন গোপালগঞ্জে মানুষ মেরে ফেলা বা যত মব হওয়া, ডেইলি স্টার, প্রথম আলো ভেঙে ফেলা, সারা দেশে মাজার সংস্কৃতির উপরে আঘাত হানা, সুফি সংস্কৃতির উপর আঘাত হানা, বাউলদের উপরে আঘাত হানা, এগুলোতে উপদেষ্টা জড়িত ছিল। তাদের বাইরেও ডক্টর ইউনূসের আশেপাশে যাদেরকে আমরা মিডিয়াতে দেখতাম না, যাদেরকে আমরা পত্রপত্রিকায় দেখতাম না, তাদেরকে আমরা বিশেষ অনুষ্ঠানও দেখতাম না, এরা ডক্টর ইউনূস সরকারকে সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণ করেছে। এই গ্রুপটার মধ্যে কিছু বিদেশি ছিল ঠিক, কিন্তু বেশ কয়েকজন প্রভাবশালী ছিল, তারা বাংলাদেশেই থাকতো। তারা
চার দলীয় জোট সরকারের সময় বাংলাদেশে ছিল, তারা আওয়ামী লীগ সময় বাংলাদেশে ছিল, চার দলীয় জোট সরকারের খুব কাছে হলেও আওয়ামী লীগ সরকারের সময় তাদের কিচ্ছু হয়নি। তারা বরঞ্চ আওয়ামী লীগ সরকারের সময় থেকে গুটি চেলেছে এবং আওয়ামী লীগের এই যে পতনের যেই নীল নকশা বলেন, যেই মেটিকুলাস ডিজাইন বলেন, এই মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অংশ ছিল সেই লোকগুলা যারা পরে ইউনূস সরকারে গিয়ে ক্ষমতার সবটা এক্সারসাইজ করেছে। এরাই 24-এর যা ঘটেছে তার প্রত্যেকটা ঘটনার সঙ্গে দায়ী, এরা পুলিশ হত্যার সঙ্গে দায়ী, এরা সরকারি স্থাপনা ভাঙার সঙ্গে দায়ী এবং বাংলাদেশের মানুষকে, আপন মানুষকে ভুল বুঝানো, সেই কাজটা তারা সিদ্ধহস্ত করেছে। এখন এসে যে ডিপ স্টেটের আলাপ হচ্ছে, এই যে নাহিদ ইসলামরা অথবা আপনার আসিফ মোহাম্মদ সজীব ভাই যে ডিপ স্টেটের কথা বলছে, যে তাদেরকে 2029 সাল পর্যন্ত থাকতে বলা হয়েছিল, ওসমান হাদিকে হত্যা করেছে ডিপ স্টেট। আমার কাছে মোটামুটি ভাবে ধারণা এটা আমেরিকান ডিপ স্টেট একা না। আমেরিকার হয়তো একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, আমেরিকা খেলার চেষ্টা করেছে, কিন্তু মূল চাবিকাঠিটা নেড়েছে বাংলাদেশের একটা ছায়া ডিপ স্টেট, যারা ডক্টর ইউনূসের আশেপাশে ছিল এবং সমস্ত এই ধরনের কাজে, এবং সেখানে আমি একটা নাম না বললেই না, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এই শফিকুল আলম নিঃসন্দেহে এই গ্রুপটার খুব ঘনিষ্ঠ ছিল, তাদের মধ্যে কিছু একটা গ্রুপিংও ছিল। আমার যতটুক তথ্য তাতে আলী রিয়াজ এবং আমাদের সাংবাদিক মনির হায়দার, তারা একটা গ্রুপে ছিলেন এবং তাদের আরেকটা এন্টি গ্রুপও ছিল। ডিপ স্টেটের ভিতরে দুইটা গ্রুপ ছিল, দুইটা গ্রুপের টার্গেট একই ছিল, ক্ষমতা দীর্ঘায়িত করা, কিন্তু ক্ষমতার প্রভাব কার বেশি থাকবে সেটা নিয়ে তাদের মধ্যে গ্রুপিং ছিল। এবং সেই ডিপ স্টেট মানে ইউনূসের আশেপাশের যে চক্রটা, এই চক্র ডক্টর ইউনূস এবং আসিফ মোহাম্মদ সজীব ভাই, নাহিদ ইসলাম, এরা মিলিয়ে এখনো বড় কোনো খেলা খেলছে, এতে কি কোনো সন্দেহ আছে? তো এই এখন আমার ভাবির ছেলে যাকে দেখাইলেন, সে নিজেই প্রকাশ করে দিয়েছে। তার মানে আমরা যা যা অভিযোগ করেছিলাম এই সরকারের বিরুদ্ধে সবগুলোই সত্যি। সবচেয়ে হাস্যকর বিষয় যে সরকার বিদেশি ঋণকে তারা দেখিয়েছে যে আমাদের রিজার্ভের বিষয় দেখিয়েছে। আমরা তখনই বলেছিলাম, যখন বললো যে রিজার্ভ এত, আমরা বলছিলাম একটা বাটপারি, একটা মিথ্যা, রিজার্ভ খালি, ব্যাংক খালি। আমাদের পোস্টগুলো দেখেন, আমাদের বক্তব্যগুলো দেখে আসেন, সেখানে বলেছি আমরা। এখন প্রমাণ হয়ে গেছে না? বিদেশি লোন এনে তারা রিজার্ভ দেখিয়েছে বাংলাদেশে। কত বড় পাটপাড়া ইউনূস! এইরকম একটা পাটপাড়া আমাদের 17 মাস দেশ শাসন করেছে, দেশের ক্ষমতা যার হাতে ছিল। তো তাদেরই একজন এখন পররাষ্ট্রমন্ত্রী। দেশ কোন দিকে যাবে? ভাবির পোলার আর কয়েকদিন পরে আরো কিছু বলে ফেলবে। আস্তে আস্তে তারা সবই বলে ফেলবে। কারা ওই যে তালিবাস ও অন্তস্থ কারা হাদিকে মেরেছে, কারা আবু সাইদকে মেরেছে, কারা 7.2 নাকি কি যেন বলে এক অস্ত্র, সেই বন্দুক কারা ব্যবহার করেছে, সব আমার ভাবির ছেলেরা বলে দিবে। তারা তো আর বলেই দিয়েছে, মেট্রো রেল তারা পড়েছে, থানা তারা হামলা করেছে, বিটিপি ভবনে হামলা করেছে, থানা পুলিশ জ্বালিয়ে দিয়েছে, থানা ও পুলিশ দুইটাই জ্বালিয়ে দিয়েছে। তারা নিজেরাই স্বীকার করেছে। এখন আস্তে আস্তে আন্তর্জাতিক ষড়যন্ত্র স্বীকার করে ফেলতেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীও বলে ফেলেছেন যে ক্ষমতায় আসার আগে জামাত ও বিএনপি দুইজনই আমেরিকান চুক্তিতে স্বাক্ষর করেছিল। সবাই যার যার, শুধু আমার ভাবির পোলারা না, আমার ভাবির যে মুরব্বী আছে, ভাবির পোলাদের মুরব্বী, এই রজার নাকি ফজার খলিল, তার মতো লোকেরা আস্তে আস্তে বলে দিচ্ছে। কয়দিন পরে দেখেন তারেক রহমান এগুলো বলে কিনা, বিএনপির সালাউদ্দিন সাহেব এগুলো বলে দেয় কিনা, খোদ জামাতের আমির বলে দেয় কিনা। এভাবে আস্তে আস্তে ফাঁস হতে থাকবে। কারণ আপনি অন্যায়কে বেশি দিন ছাপিয়ে রাখতে পারবেন না। কেউ না বললে আপনার মুখ থেকে বেরিয়ে যাবে। তার প্রমাণ সর্বশেষ আমার এই ভাবির বলা। জি, সার্বভৌমত্ব আমাদের আছে নাকি? যেই দেশের মন্ত্রী বলে যে আমরা রাশিয়া থেকে তেল আনবো কিনা আমেরিকার কাছে জানতে চেয়েছি, এদেশের সার্বভৌমত্ব আছে? এই দেশে তো সার্বভৌমত্ব নাই। সার্বভৌমত্ব যদি থাকতো তাহলে সেন্ট মার্টিনে আমরা যেতে পারি না কেন? সার্বভৌমত্ব যদি থাকতো তাহলে আমাদের দেশের ধন্যবাদ আপনাকে যিনি শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের দেশের চুক্তি হয় বিদেশিদের সাথে, সেটা বলার সাহস পায় না। তো এদের সার্বভৌম হয় কিভাবে? ভারত যুদ্ধ যে একটা ভুয়া কথা, ভারত যুদ্ধ যে একটা মিথ্যে কথা, এবার কিন্তু প্রমাণ হয়ে গেছে। ভারতকে যেভাবে উস্কানো হয়েছে, যারা প্রতিদিন বলতো ভারত দখল করবে বাংলাদেশ, তারাই না দেখলাম উল্টা ভারতকে হুমকি দিল। যারা সবসময় বলতো যে এই বাংলাদেশকে একদিন ভারতীয়রা এসে দখল করে নিবে, ভারত সরকার দখল করে নিবে,
সেই আবু তাহেরকে না দেখলাম বলতে যে আসো আসো, আমরা দোয়া করতেছি, ভারত তুমি আসো। তো যারা ভয়ে থাকে তারা বুঝি কোনোদিন দোয়া করে? মানে ভারত জুজুর ভয়টা যে একটা বাটপারি, একটা প্রতারণা ছিল, একটা বদমাইশি ছিল, সেটা তো এবার প্রমাণ হয়ে গেছে। এখন ইন্ডিয়া বয়কটি নুরা কোথায়? নুরা তো এখন সরকারের প্রতিমন্ত্রী। ইন্ডিয়া বয়কটের কত স্লোগান, গাল ভরা বুলি, তখন তার সহযোগে গাল ফোলাম তারে কত চিৎকার চেঁচামেচি করলো, ইন্ডিয়া বয়কট। আমার ভাবির পোলারা কত চিৎকার চেঁচামেচি করলো, সারা ঢাকায় বাংলাদেশে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, কত স্লোগান দিল। এই যে সরকারের এখন প্রতিমন্ত্রী ভিপি নুরা কত চিৎকার চেঁচামেচি করলো, গাল ফোলাম তারে কত ইন্ডিয়া বয়কট করলো, কত ভাবির পোলারা ইন্ডিয়া বয়কট করলো। ভাবির চাচা মামা খালুরা পল্টন ময়দানে বইয়ের শাড়ি পরাইলো, বইয়ের ব্লাউজ পরাইলো, বইয়ের খেতা বালিশ পরাইলো, চাদর পরাইলো, যে ইন্ডিয়ান পণ্য বয়কট। সেই সরকার এখন ক্ষমতায়, তার প্রতিমন্ত্রী শামা ওবায়দ কি বলেছে? বলেছে যে ভারতের সাথে তো আমরা তেরিবেরি করে টিকতে পারবো না। এই কথাটা আমিও বলেছিলাম যে ভারতের সাথে সুদূর বুদুর করে টিকা যাবে না। সারা পৃথিবীর সাথে পাঙ্গা নিলে বাংলাদেশ টিকে থাকবে, না খেয়ে এক বেলা খেয়ে এলেও টিকে থাকবে। আমেরিকার সাথে যদি পাঙ্গা নেয়, এক বেলা দুই বেলা খেয়ে হলেও বাংলাদেশ থাকতে পারবে। মিডল ইস্টের সাথে এবং আমেরিকার সাথে যদি পাঙ্গা নেয়, এক বেলা ভাত খেয়ে হলেও বাংলাদেশ টিকে থাকবে। ভারতের সাথে পাঙ্গা নিলে বাংলাদেশ ভাতই পাবে না। বারবার আমি বলে আসছি। এই কথাটাই তো এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন। এই কথাটা আমরা বললেই হয়ে যেতাম ভারতের দালাল। এই কথাগুলো তো আমরাও বলি। এখন কোথায়? ভিপি নুরা তো ক্ষমতায়, সে প্রতিমন্ত্রী। এখন চিৎকার চেঁচামেচি কোথায় গেল? এদের লজ্জা নাই, আয়া নাই, যে সকালে কি বললে বিকেলে ধরা খাবে এটা মনে করতে পারে না। আর যেটা বললেন ডিপ স্টেট, ভারত জুজুটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ ঘটিয়েছে মৌলবীদের নিয়ে। বাংলাদেশের মৌলবাদী শক্তি এবং চিঙ্কু পামদের সেই পুরনো স্লোগান ভারত জুজু, সেটাকে সামনে রেখে এই সরকারের বিরুদ্ধে কাজ করেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটাকে শতভাগ কাজে খাটিয়েছে ডিপ স্টেট, কাজে খাটিয়ে একটি সরকারকে তারা উচ্ছেদ করেছে। শেখ হাসিনাকে উচ্ছেদ করা শুধু শেখ হাসিনাকে উচ্ছেদ করা ছিল না, শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়া শুধুমাত্র মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের চিহ্ন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র এইখানেই না, এই ভারত যুদ্ধের ভয় দেখিয়ে মুক্তিযুদ্ধ বিরোধীদের দিয়ে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর আরেকটা কারণ হচ্ছে, যেটা আমি বারবার বলেছি, যে ভারতকে তটস্থ রাখা, ভারতকে ঝুঁকিতে রাখা, ভারতকে বিপদগ্রস্ত রাখা, ভারতকে চিন্তিত রাখা। শুধুমাত্র শেখ হাসিনার আমলের দুর্নীতির জন্য উচ্ছেদ করানো হয় নাই। শেখ হাসিনা দিনের ভোট রাইতে করছে বলেই তাকে উচ্ছেদ করা হয় নাই। তাকে উচ্ছেদ করার বহুবিধ কারণ ছিল। যারা তাকে উচ্ছেদ করিয়েছেন তাদের এখানে বিনিয়োগের স্বার্থ ছিল, তারা বিনিয়োগ, এখানে তাদের ব্যবসা হচ্ছিল না, এটা একটা কারণ। পাশাপাশি তারা ভারতকেও মানে বিপজ্জনক অবস্থায় নেওয়ার জন্যই শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। ডিপ স্টেট এইখানে ভারত যুদ্ধের ভয়টাকে কাজে লাগিয়েছে। বাংলাদেশে জামাত এবং বিএনপি অলওয়েজ ভারত যুদ্ধের ভয় দেখায়, কিন্তু তারাই এখন প্রমাণ করে দিয়েছে, চুক্তি বাতিল না করে প্রমাণ করিয়েছে যে ভারত জুজু আসলে একটা মিথ্যা কথা। শেখ হাসিনার যখন একবার নির্বাচনে খালেদা জিয়া বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে মসজিদে উলুধ্বনি, মন্দিরে মসজিদে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। আমরা সেই কথা ভুলি নাই, কিন্তু আমরা কি দেখলাম? আওয়ামী লীগ ক্ষমতায় এসে 560টি মসজিদ বানিয়েছে। মসজিদে তো উলুধ্বনি শোনাই যায় নাই, বরং বাংলাদেশে উলুধ্বনি কমে গিয়েছিল, আমি তার সাক্ষী। শেখ হাসিনার আমলেও বরং বাংলাদেশে হিন্দুদের উলুধ্বনি কমে গিয়েছিল, কিন্তু তিনি কি মন্দিরে উলুধ্বনি দিতে ভয় পাইতো? এখনো ভয় পায়। উল্টো হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তাদের যে মিথ্যা কথা যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ ভারত দখলে নিবে, ধর্ম বিপজ্জনক অবস্থায়, মিথ্যা কথা। এটা ইসলাম খত্রেমে, বাংলাদেশ খত্রেমে, এগুলো বলার কারণ কি? কারণ এই দেশের মানুষ ভারত যুদ্ধটাকে খাবে, এইটাকে কাজে লাগানোর জন্য তারা এই বদমাইশিগুলো করে, এগুলো বলে। এই সুযোগটা নিয়ে নিয়েছে বিরোধী শক্তিরা। তাদের কথা হলো, তোমরা এই যুদ্ধ ব্যবহার করে ক্ষমতায় যাও, আর আমার সাথে তোমরা চুক্তি করো, আমাকে সুবিধা দাও। এরা দিয়ে দিয়েছে। এরা ক্ষমতার স্বার্থে মন্ত্রী বাধ্য হয়েছে ঘেটি ধরে মুসলেকা সরকারকে ঘেটি ধরিয়ে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, ঠেকাতে পারেনি। তাহলে কোন কারণে এই রজার রহমান নাকি ব্লেজার রহমান নাকি
রেজার রহমান, তাকে কেন পররাষ্ট্রমন্ত্রী বানাবে? বিএনপি থেকে আদমির অভাব পড়েছিল? অভাব পড়ে নেই। তাহলে তাকে কেন দিল? বোঝা গেল যে মুসলেখা সরকারের যারা তাদের মুসলেখা দিয়ে আসছে তাদের একটা এজেন্ট তাদের সরকারে রাখবে। সেটাই হচ্ছে রজার রহমান বা খলিলুর রহমান নামে, যিনি এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। তবে আপনি যেটা বলেছেন যে ভারত জুজু, এই ভারত জুজুটা ভুয়া সর্বশেষ প্রমাণ হলো আপনি যেটা পাইপের কথা উল্লেখ করলেন। যে পাইপের কথা বলেছিল বাংলাদেশে তেল যাবে, সেটা এখন আসতেছে। যারা বলেছিল ভারত আমাদের দখল করবে, আমরা দেখেছি শেখ হাসিনার আমলে অতিরিক্ত সুবিধা নিয়ে দিল্লি থেকে কাপড় রপ্তানি করতো বাংলাদেশ।